হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থান পর্বের শেষ পর্বে আমি দেখিয়েছিলাম জয়সলমীর কোর্টের প্যালেসের ভেতরকার সমস্ত তথ্য। তারপরে আমরা সেদিন সন্ধ্যেবেলায় জয়সলমীর কোর্ট থেকে বেরিয়ে গিয়েছিলাম গাদেসার লেক, যেটা রাজস্থান জয়সলমীরের জল সরবরাহের একটি প্রাণকেন্দ্র। তো সেখান থেকে গাদেসার লেক দেখে আমরা গেছিলাম আমাদের হোটেলে ফিরে। তারপরের দিন সকালে আমরা পরবর্তী জয়সলমীরের সমস্ত কিছু এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। তো এই পর্বে আসছে পরদিন সকাল থেকে যেগুলো দেখেছিলাম সেগুলোর ডিটেলস। 1156 সালে রাওয়াল জয়সল এটি তৈরি করেছিলেন এবং পরে 1367 সালে রাওয়াল গাতসি এটি পুনর্নির্মাণ করেন। পূর্বে এটি শহরের প্রধান জলস্রোত কেন্দ্র ছিল, যা বর্তমানে জয়সলমীর দুর্গের কাছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং অত্যন্ত ভিড় এবং একটা এন্টারটেনমেন্ট টাইপের একটা পার্ক থেকে পরিণত হয়েছে, যেখানে গেলে আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। সামান্য প্রচণ্ড আপনার এই বোটিং করা, তারপরে খাবার দাবারের ভিড় আমরা একটুখানি দেখেই চলে এসেছিলাম। চলুন পরদিন সকাল থেকে আবার শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, আজ 19 ডিসেম্বর। আমরা গতকাল জয়সলমীর এসে পৌঁছেছি। গতকাল বিকেলবেলায় আমরা জয়সলমীর ফোর্ট পুরোটা দেখেছি। তারপরে আমরা হোটেলে এসেছি। আমরা হুমাল যে আরটিডিসির গেস্ট হাউস বা রিসোর্ট বা হোটেল যাই বলুন, সেখানে আছি। এই তার পেছন থেকে দেখতে পাচ্ছেন আমার। তো আজকে আমরা এখন সকালবেলায় যাওয়ার কথা আমাদের লঙ্গেওয়ালা আর তনট পাতান মন্দিরে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। একটু আগে দেখালাম আপনাদের ব্রেকফাস্ট কী করেছি। তো ব্রেকফাস্ট করে হয়ে রেডি, এখন গাড়িও রেডি। তো আমরা এখন যাব। তার আগে চেষ্টা করব, যদি জানি না হবে কি না, তার আগে চেষ্টা করব ব্যাস ছাত্রী বলে যে ব্রাহ্মণদের যেখানে মারা গেলে যেখানে সমাধি দেওয়া হতো, সেই জায়গাটা ঘুরে দেখার। তো চলুন এগিয়ে যাই। জয়সলমীর থেকে আবার কালকে আমরা যাব এখান থেকে কুলধারা দেখতে যাব। কুলধারা দেখে আমরা চলে যাব ডেজার্টে থাকবো কালকে রাত্রে। যেমন হয় সবাই জানেন, ডেজার্টের ওয়ান নাইট ক্যামেল সাফারি সব কিছু করে আমরা পরশু দিন সকালবেলায় ওখান থেকে ব্রেকফাস্ট করে চলে যাব বিকানিরের উদ্দেশ্যে। বিকানিরে পরশু দিন থাকবো, পরশু দিন বিকানির দেখব। তারপরে বিকানির থেকে তারপরের দিন আমরা চলে যাব আবার সেই জয়পুরে, যেখানে ছিলাম, যে হোটেলে ছিলাম, সেই জয়পুরে চলে যাব। কারণ 23 তারিখে আমাদের সকাল বিকেল দুটো ঝালানা বলে ওখানে যে লেপার্ড ফরেস্টটা আছে, সেখানে সাফারি বুক করা আছে, সেই দুটো সাফারি করব। 24 তারিখে আমাদের ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা এই 10টা নাগাদ বেরোবো। বেরিয়ে আমরা 2-2:30-এর মধ্যে চেষ্টা করব 10টা না, 10টার আগেই বেরোতে হবে। 8টা সাড়ে 8টা নাগাদ, 9টার মধ্যে, 8টা সাড়ে 8টার মধ্যেই বেরোতে হবে। বেরোলে রাস্তায় লাঞ্চ করে আমরা 2-2:30-এর মধ্যে দিল্লি এয়ারপোর্টে ঢুকে যাব। কারণ আমাদের 4:30 ফ্লাইট আছে কলকাতায় যাওয়ার 24 তারিখ। তো এই আমি আমার সফরসূচি আমি আপনাদের কাছে বললাম। তো চলুন আবার দেখাই। আমাদের কালকে রাত্রেবেলা দেখিয়েছিলাম আমাদের যে হোটেলটা, এখন দিনের বেলায় লুকটা আপনারা দেখুন। পুরো পাথরের তৈরি, ভীষণ সুন্দর একটা রাজকীয় ব্যাপার। এখানে গাড়ি বারান্দা আছে, ওইদিকে আমাদের ওই গাড়ি আসছে, রেডি হয়ে গেছে। আর এই জয়সলমীরের রাস্তার ভিউটা একটু দেখাই। সকালবেলা আমরা অ্যাকচুয়ালি হাঁটতে গেছিলাম ভোরবেলা 5:30টার সময় জয়সলমীর ফোর্টের ওখানে। তো সেখানে একটু ঘুরে আসলাম, মর্নিং ওয়াকও বলতে পারেন, সেটা করেছি। এই হোটেল হুমাল বোর্ড দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে জয়সলমীরের রাস্তার ভিউ। ভারী সুন্দর সাজানো গোছানো জয়সলমীর। তো এর পরেরটা রাস্তা যেতে যেতে যা যা দেখবো আপনাদের কাছে আমি শেয়ার করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা প্রথমেই চলে এসেছি ব্যাসছত্রী। এই ব্যাসছত্রী ঋষি ব্যাসের নামে উৎসর্গ করা, এবং আগেকার দিনের মহারাজাদের যারা ব্রাহ্মণ ছিল, যারা উচ্চবংশীয় ব্রাহ্মণ, তাদের মারা যাওয়ার পরে সমাধিক্ষেত্র রাজা তৈরি করেছিলেন এবং
এখানে কিছু দূরে, একটু দূরে এর দাহক্ষেত্র আছে। আপনাকে দেখাই জায়গাটা। এই দেখুন, দাহ করার, দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দাহ করার কাঠ পড়ে আছে। দাহ করার পরে এখানে এই সমাধি করা হতো, তাদের স্মৃতিসৌধ যাকে বলে। ভারী সুন্দর দেখতে, ছোট্ট জায়গা। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে এই হচ্ছে ব্যাসক্ষেত্র। বিভিন্ন ব্রাহ্মণ, যারা উচ্চবংশীয় ব্রাহ্মণ ছিলেন, তাদের নামে স্মৃতিসৌধ করা। চলুন কাছে যাই। দূরে দেখা যাচ্ছে জয়সলমীর ফোর্ট। যেহেতু সূর্যের দিকে, সেই জন্য একটু হয়তো ব্ল্যাক দেখাচ্ছে। দূরে দেখা যাচ্ছে জয়সলমীর ফোর্ট, যেটা সন্ধেবেলাটা ভীষণ সুন্দর লাগবে হয়তো এদিক থেকে আলো পড়লে, সানসেট পয়েন্টে। তো এই হচ্ছে ব্যাসছত্রী। ভারী সুন্দর আকাশটা। যেহেতু বর্ডার এরিয়া, সেহেতু মাঝে মধ্যেই যুদ্ধের বিমান আকাশে উঠতে দেখা যাচ্ছে। তো চলুন ভেতরে যাই, একটু দেখাই আপনাদের কিছু কাছ থেকে। রাজস্থানের জয়সলমীরে অবস্থিত এই ব্যাসছত্রী একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যা তার অপূর্ব স্থাপত্য এবং পৌরাণিক গুরুত্বের জন্য পরিচিত। এটি মূলত মহর্ষি বেদব্যাসের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। হিন্দু পুরাণ অনুসারে তিনি মহাভারতের রচয়িতাও ছিলেন। এখানে একটি ছোট্ট মন্দির করা আছে তার নামে উৎসর্গ করে। ব্যাসছত্রী 18শো শতাব্দীতে মহারাজ জওহর সিং তার আমলে এটি নির্মিত হয়েছিল। এটি রাজস্থানী স্থাপত্য শৈলীর একটি চমৎকার নিদর্শন, যেখানে সূক্ষ্ম খোদাই করা হলুদ বেলেপাথর ব্যবহার করা হয়েছে। রাজস্থানী ভাষায় ছত্রী বলতে বলা হয় গম্বুজ আকৃতির একটি মণ্ডপ, যা সাধারণত কোনো বিশিষ্ট ব্যক্তির সম্মানে নির্মিত করা হয়। জয়সলমীরের যে বর্ধিষ্ণু ব্রাহ্মণরা ছিল, তাদের সম্প্রদায়ের ব্যক্তিদের শেষকৃত্য করার পরে তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে ছত্রী তৈরি করা হয়েছে। জয়সলমীর শহরের উপকণ্ঠে অবস্থিত এই স্থানটি থর মরুভূমির সূর্যাস্ত দেখার জন্য আরও একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার উঁচু বেদির ওপর নির্মিত গম্বুজগুলো সোনালী বেলেপাথর দেওয়ায় রোদের সময় মানে সূর্যাস্তের সময় এটি একটি অপূর্ব রঙের রূপ ধারণ করে, এবং সেটি দেখার জন্যে সত্যি অনেক লোক এখানে আসেন। এখান থেকে যে জয়সলমীরের যে দুর্গ, সেই দুর্গটাও সূর্যাস্তের সময় পুরো হলুদ সোনার মতো হয়ে থাকে, তাই তো এর নাম সোনার কেল্লা। এরপর আমরা ব্যাসছত্রী দেখতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে রওনা দিলাম তনট মাতার মন্দিরের উদ্দেশ্যে। তো এরপরে আসল মজা, মরুভূমির যে সুন্দর রাস্তা, সারা ভারতবর্ষের সব থেকে সুন্দর রাস্তা বলা হয় রাজস্থানের রাস্তা। তো যাই হোক, এই যে হাইওয়ে, মরুভূমির চারিদিকে দিগন্ত বিস্তৃত বালুরাশি, তার মাঝখান থেকে কালো একটা কার্পেট পাতা আছে। যতদূর চোখ যাচ্ছে শুধু বালি আর বালি, চারিদিকে জঙ্গল। ডেজার্ট ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ে এটা। আমরা যাব এখন তনট মাতার মন্দিরের দিকে, যেটা প্রায় কাছাকাছি পাকিস্তান বর্ডারের দিকে পড়ে। সেখান থেকে আমাদের পারমিশন নিতে হবে। পারমিশন নিয়ে আমরা একদম যেখানে নো ম্যানস ল্যান্ড, সেই অবধি যাব। পারমিশন নেওয়ার পরে ওটা পুরোটাই মিলিটারি এরিয়া। তো চলুন
আর মাঝখানে একটা মন্দির পড়েছে, সেই মন্দিরটাকে এবার আপনাদের দেখাই। জয়সলমীরের এই মন্দিরটা যেখানে আমরা এসেছি প্রথমে, সেটা রাজস্থান সীমান্তের রামগড় জেলার কাছে একটা বিখ্যাত এবং অত্যন্ত ঐতিহাসিক জাগ্রত মন্দির। এই মন্দিরের মা, ওখানকার লোকে বিশ্বাস করেন যে 1965 থেকে 1971 সালের যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেখানকার লোকের ভীষণভাবে বিশ্বাস যে এই মাতা ভারতীয় সেনাদের পুরোটা রক্ষা করেছিলেন, এবং এই মন্দিরের পূজা অর্চনা এবং নিরাপত্তা এখনো পর্যন্ত বিএসএফ এর জওয়ানদের দ্বারা পরিচালিত হয়, যা ভক্তি ও দেশপ্রেমের একটা অনন্য উদাহরণ। মন্দিরটি জয়সলমীর জেলার রামগড় এলাকায় অবস্থিত। এটি একটি সীমান্ত মন্দির, যা স্থানীয়দের কাছে অত্যন্ত শ্রদ্ধার। যুদ্ধের সময় এখানকার অলৌকিক কিছু কাহিনী আছে, যা স্থানীয়দের বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। 1965 থেকে 1971 সালের যুদ্ধের পর থেকে এখানে বিএসএফ জওয়ানদের মন্দিরের দায়িত্ব পালন করেন। জওয়ানরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় শুদ্ধ সংস্কৃতির মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবীর পূজা ও আরতি করেন। স্থানীয়রা বিশ্বাস করেন যে ঘণ্টেওয়ালি মাতা সীমান্ত মোতায়েন জওয়ানদের সারা দিন ধরে রক্ষা করে যাচ্ছেন। এরপর আবার পথ চলা শুরু। শুধু মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় কেমন হতো বলতো। তো আমরা আবার পথ চলতে শুরু করলাম। আমাদের জয়সলমীরের যে মেন সিটি, সেখান থেকে এই তনট মাতার মন্দিরের ডিস্টেন্স প্রায় 122 কিলোমিটার। আপনি যদি মাঝখানে একটু অর্ধেক চা ব্রেকও নেন, তাও আপনার 2 ঘন্টা লাগবে এই মন্দির পৌঁছাতে। তার মাঝখানে আপনার শুধু মরুভূমি আর এই রাস্তা দেখতে পাবেন। দেখতে দেখতে আমরা প্রায় মন্দিরের কাছে চলেই এসেছি। আর একটু পরেই মন্দিরের কাছে ঢুকবো। এই মন্দিরের যতটাই মন্দিরের কাছে কাছে এগোচ্ছি, ততটাই গাড়ি ঘোড়ার ভিড় বাড়ছে, কারণ অনেক টুরিস্ট আছে সেখানে। গিয়ে মন্দিরের সামনে গিয়ে দেখতে পারবো কত লোকের ভিড় আছে অ্যাকচুয়ালি। তো চলুন যাই, মন্দিরের দিকে এগোই আমরা আস্তে আস্তে। আমরা এখন ধীরে ধীরে তনট মাতা মন্দিরের দিকে এগোচ্ছি। অ্যাকচুয়ালি যেটা বলার সেটা হচ্ছে, আপনারা যখন মন্দিরে যাবেন, নিশ্চয়ই গাড়ি থাকবে আপনাদের সঙ্গে, বা আমাদের ট্যুরিস্টদের সঙ্গে মেনলি গাড়ি থাকে। তো সবাইকে বলবো যে গাড়ির মধ্যে শুধু আপনার কিছু টাকা পকেটে নিন, খুচরো টাকা, আর বাদ বাকি সব জিনিসপত্র গাড়িতে রেখে যাওয়াই ভালো। কারণ ভেতরে ছবি তুলতে দেয় না খুব একটা, অল্প ছবি, মোবাইলে ছবি তুলুন, মোবাইল যদি রাখতে চান রাখতে পারেন, কিন্তু খুব সাবধানে। প্রচুর লোকের ভিড়, পিছনে সামনে প্রচুর লোক লাইন দিয়ে এদিক ওদিক যায়। তো আমরা সবটাই গাড়িতে, চটি, জুতো, যার ক্যামেরা, বড় ছোট যা ছিল সব কিছু রেখে, খুচরো কিছু টাকা পকেটে নিয়ে আর মোবাইলটা পকেটে নিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম। তো সবাইকে তাই বলবো। তো মন্দির দর্শন করুন। মন্দির দর্শন করতে কোনো রকম আলাদা কিছু নেই, নিষ্ঠাভাবে যান, পিছন 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 সবার পিছনে যান, গিয়ে মাতাকে শ্রদ্ধা করে প্রণাম করুন, এবং তারপরে পিছনের দরজা দিয়ে মন্দিরের শেষ দিকটা দেখতে দেখতে আবার বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, এবার বলি জয়সলমীর, এই যে তনট মাতার মন্দির, তার ইতিহাস। জয়সলমীরে ভারত পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত তনট মাতা মন্দির জাগ্রত মন্দির, যা 1965 ও 1971 সালের যুদ্ধে অলৌকিক রক্ষার জন্য বিখ্যাত। দেবী হিংলাজ মাতার অবতার হিসেবে পূজিত হয় এই মন্দিরের সবকিছু। তার উপরে এই মন্দিরে পাকিস্তান 1971 সালের যুদ্ধে প্রায় 3000-এরও বেশি বোমা ফেলেছিল, যার একটাও বোমা ফাটেনি। বর্তমানে বিএসএফ জওয়ানরা এই মন্দির রক্ষণাবেক্ষণ এবং পুজো করেন। এবারে বলি প্রতিষ্ঠা। লোকশ্রুতি অনুসারে দেবী হিংলাজের কন্যা দেবী আওয়াজ এখানে তনট মাতা বা তনট রায় নামে পূজিত হন। ভাটি রাজপুত রাজা তনুরাও 828 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন। মাতার মূর্তিও স্থাপন করেন। 1965 সালে যুদ্ধের অলৌকিক ঘটনা, যেটা ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী তনট মাতাকে লক্ষ্য করে 3000-এরও বেশি গ্রেনেড ও বোমা বর্ষণ করেন। আশ্চর্যজনকভাবে মন্দিরের প্রাঙ্গণে পড়া কোনো বোমাই বিস্ফোরিত হয়নি। গ্রামবাসী ও সেনাদের বিশ্বাস, মাতা স্বয়ং মন্দির এবং এই অঞ্চল রক্ষা করেছেন। 1971 সালের যুদ্ধ, সেখানেও মন্দিরটি অক্ষত থাকে। স্থানীয় লোককথা অনুযায়ী পাকিস্তানি ট্যাঙ্কগুলো
মন্দিরের কাছে এসে মরুভূমির বালিতে আটকে যায়, যার ফলে ভারতীয় বিমান বাহিনী সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছিল। বর্তমান অবস্থা কিরকম? যুদ্ধের পর থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ মন্দিরটি পুরোটা পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এখানে অন্য কোনো বাইরের লোককে ঢুকতে দেওয়া হয় না মন্দিরের জন্য। মন্দিরের ভেতর একটি ছোট্ট জাদুঘর আছে, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন পাকিস্তানি বাহিনীর অবিস্ফোরিত বোমা সহ যুদ্ধের বহু নিদর্শন সেখানে রাখা। এটি রাজস্থানের জয়সলমীর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে এবং লঙ্গোওয়ালার কাছাকাছি ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত। প্রতি বছর হাজারো পর্যটক ও পুণ্যার্থী এই অলৌকিক মাতার দর্শন ও যুদ্ধের সাক্ষী দেখতে এখানে ভিড় জমান। তো আমরাও সেখানে ভিড় জমিয়েছিলাম, আমরা ওখানে দেখেছি। এরপরে আমরা মন্দির দেখার পরে আমরা আবার ওখান থেকে 0 পয়েন্ট যেখানে আছে, মানে পাকিস্তান বর্ডার আর ইন্ডিয়া বর্ডারের 0 পয়েন্ট, মানে ওর পরে আর কোনো আমাদের ভারতীয় জমি নেই, সেই 0 পয়েন্টে যাওয়ার জন্য আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম। তার আগে একটা কথা বলি, সবার কিন্তু আধার কার্ড মাস্ট। আধার কার্ড না থাকলে কিন্তু 0 পয়েন্ট বা এদিক ওদিক কোথাও যেতে পারবেন না। তো প্রত্যেকেই আমরা যখন ঘুরতে যাই আধার কার্ড নিয়েই যাই, তো আপনারাও আধার কার্ড সঙ্গে রাখুন। এবারে মন্দিরের পাশে 4টে কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে নিজেদের আধার কার্ড দেখিয়ে ওরা একটা ফর্ম দেয়, সেই ফর্মটা ফিল আপ করলে আধার কার্ড দেখানোর এবং গাড়ির নাম্বার, গাড়ির যে ওনার বা ড্রাইভার তার আধার কার্ড নাম্বার লিখে জমা দিলে ওরা ওখান থেকে সিগনেচার করে দেবে। এবার আপনি মন্দির থেকে বেরিয়ে যখন বাঁদিকে ওই 0 ল্যান্ডের দিকে যাবেন, তখন কিন্তু প্রথমেই চেকপোস্ট যেটা পড়বে সেখানে আপনার ওই পারমিশনটা দেখবে, তারপরে আপনাকে ওখানে ছেড়ে দেবে। ওখান থেকে ডিস্টেন্স মাতার মন্দির থেকে আমাদের 0 পয়েন্টের ডিস্টেন্স কিন্তু 25 কিলোমিটার। আপনাকে পুরো মরুভূমির মাঝখান থেকে পুরো বুক চেরা রাস্তা দিয়ে গিয়ে যেতে ভালো লাগবে। দারুণ রাস্তা, চারিদিকে সুন্দর বিউটি, দেখতে দেখতে যান এবং গিয়ে 0 পয়েন্ট আপনারা ভিজিট করুন। 0 পয়েন্টটাও একটা আপনাদের শরীরে শিহরণ জাগানো মতো মনে হবে, এই কাঁটাতার পেরোলেই তো পাকিস্তান, দেখি দূর থেকে কোনো পাকিস্তানিকে দেখা যায় কিনা, বা যাই হোক আমাদের মধ্যে যেটা হয় সেটাই আপনার কাছে ফিল হবে। তো আমরাও সেখানে গেছিলাম এবং 0 পয়েন্টে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছি। নিজেদের ছবি প্রমাণ সাপেক্ষ রাখার জন্য যে আমরা এসেছি সেটার জন্য অনেকে ছবি তুলে, আমরাও তুলেছি। তারপরে আমরা ওখান থেকে লঙ্গোওয়ালা গেছিলাম। তো চলুন 0 পয়েন্টটা দেখাই এবারে। আচ্ছা, এবার বলি 0 পয়েন্ট সম্বন্ধে দুটো কথা। জয়সলমীরের 0 পয়েন্ট মূলত ভারত পাকিস্তান সীমান্তের খুব কাছের একটি কৌশলগত স্থান, যা থর মরুভূমিতে অবস্থিত। এই এলাকাটি মূলত রাজস্থানের ঐতিহ্যবাহী ভাটি রাজবংশের ইতিহাস এবং পরবর্তীকালে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের, বিশেষ করে 1971 সাল সীমান্ত সুরক্ষার প্রতীক। এটি মরুভূমির শান্ত ও ঐতিহাসিক প্রকৃতির জন্য বিখ্যাত। 0 পয়েন্ট জয়সলমীর শহর থেকে 120 কিলোমিটার দূরে মরুভূমির গভীরে অবস্থিত, যা পাকিস্তান সীমান্তের কাছেই। 1156 খ্রিস্টাব্দে রাওয়াল জয়সওয়াল ভাটি রাজবংশ দ্বারা জয়সলমীর দুর্গটি বা সোনার কেল্লা স্থাপিত হওয়ার পর থেকে এই অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরো হয়ে ওঠে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই অঞ্চলটি বড় ধরনের সংঘাত দেখেছিল, যার ফলে 0 পয়েন্টের আশেপাশে ভারী সামরিক উপস্থিতি লক্ষ্য করা যায়। বর্তমানে পর্যটকরা এই মরুভূমিতে দেখার জন্য এই 0 পয়েন্টে আসেন, যা সোনালী বালি ও শান্ত পরিবেশের জন্য চমৎকার দারুণ জায়গা। কিন্তু শীতকালে যাওয়াটাই ভালো, গরমকালে গরম সহ্য করতে পারবেন না আমাদের এখানকার লোকজন। শীতকালে তাও কিছুটা সময় ওখানে ঘুরে ঘাড়ে দেখা যায়, নাহলে ভীষণ গরম, ভীষণ ভাবে আপনাদের প্রোটেকশন নিয়ে যাওয়া উচিত। কিন্তু জায়গাটা অপরূপ সুন্দর। 0 পয়েন্ট দেখে আমরা এবারে যাব লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়ামের দিকে। ওটাও প্রায় এখান থেকে 25 কিলোমিটার। যতটা রাস্তা এসছি ততটা রাস্তা ব্যাক করে আবার কিছুটা যেতে হয়, তবে গিয়ে লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়ামে পৌঁছানো যায়। আমরা এখন চলে এসেছি লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়ামে, এবার ওগুলো আপনাদের দেখাবো। এই সেই লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম, যেখানে আসলে আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবে এবং তার সঙ্গে আমাদের ভারতীয় সেনাবাহিনীর জন্য গর্বে বুকটা ভরে যাবে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় লঙ্গেওয়ালার যুদ্ধ 4 থেকে 5 ডিসেম্বর 1971 রাজস্থানের থর মরুভূমিতে সংগঠিত একটি বীরত্বপূর্ণ লড়াই। মাত্র 120 জন ভারতীয় জওয়ানকে নিয়ে মেজর কুলদীপ সিং চন্দ্রপুরীর নেতৃত্বে 2000-এরও বেশি পাকিস্তানি সৈন্য এবং 45-টিরও বেশি ট্যাঙ্ক বাহিনীকে সারা রাত রুখে দিয়েছিল। ভোরে ভারতীয় বিমান বাহিনী IAF এসে পাকিস্তানি ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে, যা এক ঐতিহাসিক জয় এনে দেয়, যেটা আপনারা বর্ডার সিনেমাটা দেখলে
পুরো কাহিনীটাই বুঝতে পারবেন বর্ডার সিনেমা যদি দেখে থাকেন। সেখানে এই লঙ্গেবালা যুদ্ধের কাহিনী নিয়ে প্রেক্ষাপটে সিনেমা তৈরি করা হয়েছিল এবং সেটাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছিল। 1971 সাল 4 ডিসেম্বর গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী রাজস্থানের জয়সলমীরের কাছে লঙ্গেবালা সীমান্তে চৌকি দখল করার জন্য একটা বড় ধরনের আক্রমণ চালায়। 23 পাঞ্জাব রেজিমেন্টের মেজর কুলদীপ সিং চন্দ্রপুরী মাত্র 120 জন সৈন্য নিয়ে এই বিশাল বাহিনীর মুখোমুখি হন। কিন্তু তিনি তখন ভয়ে পিছন পা হননি। তিনি সেটা না করে বীরত্বের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেন। ভারতীয় বাহিনী রাতের অন্ধকারে পাকিস্তানি ট্যাঙ্ক কলামকে আটকে রাখতে সফল হয়। নরম বালিতে অনেক পাকিস্তানি ট্যাঙ্ক আটকে যায়। ভোর হতেই ভারতীয় বিমান বাহিনীর হান্টার, ফাইটার, বোম্বার বিমানগুলো পাকিস্তানি ট্যাঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক ট্যাঙ্ক ভেহিকেল ধ্বংস করতে সমর্থ হয়। এই লড়াই পাকিস্তানের সেনাবাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি স্বীকার করে পিছু হাঁটতে বাধ্য হয়। এই যুদ্ধে ভারতীয় বাহিনীর অসীম সাহসিকতা ও দূরদর্শিতা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। তারপর থেকে পাকিস্তান এই সীমান্ত আর কোনোদিন আসতে সাহস পায়নি। কত বড় সাহস ভাবুন। ভারত কিন্তু নিজে থেকে কোনোদিনও তাদেরকে কোন রকম ভাবে আক্রমণ করে না, কিন্তু পাকিস্তান সবসময়ই এই ব্যাপারটার মধ্যে লিপ্ত থাকে যে কিভাবে আক্রমণ করা যায়। সেটাকে ভারতীয় সেনাবাহিনীর অসীম সাহসিকতায় সেটাকে রুখে দিয়েছিল সেই রাতের জন্য। এই যুদ্ধের কাহিনী অবলম্বনে আমি আগেই বললাম বর্ডার সিনেমা অত্যন্ত জনপ্রিয় একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল, যেটা আপনারা দেখুন। তাহলে লঙ্গেবালার আর কিছু আমাদের বলতে হবে না, সবাই লঙ্গেবালা সম্বন্ধে পরিষ্কার পুরো বর্ণনা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার লঙ্গেবালার গল্প। ভারতীয় সেনাবাহিনীর প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে যত পারুন শেয়ার করুন এবং তার সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনের অল বাটনটা যদি ক্লিক করেন তাহলে আমি যখনই একটা ভিডিও দেব আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে। পরবর্তী ভিডিও আসছে আর কিছুদিনের মধ্যেই, জয়সলমীরের মরুভূমির ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে কয়েকদিন পরে।